যে দেরি করছো কেন, এখন করা সিম্পলি আমরা জানি যে করা ইংরেজি ডু, তবে এই ধরনের ক্ষেত্রে একটু ডিফারেন্ট ইউজ হয়। এখানে আপনি বলতে পারেন যে হোয়াই আর ইউ গেটিং লেট, অর্থাৎ পুরো বাক্যটা কী দাঁড়ালো যে তুমি দেরি করছো কেন, হোয়াই আর ইউ গেটিং লেট। এখন এই ক্ষেত্রে আপনি যদি সিম্পলি এইভাবে বলতেন যে হোয়াই আর ইউ লেট, হোয়াই আর ইউ লেট মানে কি, যে তোমার দেরি হলো কেন, দেরি হচ্ছে কেন, বা এরকম অর্থেও আপনি কিন্তু বলতে পারেন। তো এখানে এই ধরনের ক্ষেত্রে আপনি গেটিং ইউজ করতে পারেন, আবার হোয়াই আরটা ইউজ করতে পারেন। তো এইরকম বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ব্যতিক্রম ব্যবহার হয়, আর বিশেষ করে ছোট্ট ছোট্ট বিভিন্ন ধরনের বাক্য রয়েছে, সেই বাক্যগুলো কিন্তু আজকের ক্লাসে আপনারা পেতে যাচ্ছেন। এগুলো জানা থাকলে বিভিন্ন সময় ছোট ছোট করে বিভিন্ন ধরনের ইংরেজি বলে মনের ভাব প্রকাশ করাটা সহজ হবে। তো এটা হচ্ছে ডেইলি স্পিকিংয়ে আপনি ব্যবহার করতে পারবেন। সো ডোন্ট স্কিপ, একটাও মিস করবেন না, সবকটা বাক্য দেখুন এবং সেগুলো আয়ত্ত করে রাখুন আর প্রয়োজনে ব্যবহার করুন। এবার আজকেও যদি আমি আপনাকে জিজ্ঞেস করি যে বলুন তো যে তুমি কখন ওঠো, তুমি কখন ওঠো, যদি আমি এই প্রশ্নটি করি আপনাকে, এই ওঠা, ওঠা ইংরেজিটা অ্যাকচুয়ালি কী? কেউ কেউ হয়তো বলবেন যে ওঠা ইংরেজি হচ্ছে ওয়েক আপ, ওকে। আবার কেউ কেউ বলতে পারেন যে গেট আপ মানে ওঠা। তাহলে তুমি কখন ওঠো, এটাকে আমরা বলতে পারি যে হোয়েন ডু ইউ গেট আপ, হোয়েন ডু ইউ গেট আপ। আবার ইচ্ছে করলে আপনি এভাবে বলতে পারেন যে হোয়েন ডু ইউ ওয়েক আপ, হোয়েন ডু ইউ ওয়েক আপ। আবার কেউ বলবেন স্যার রাইজ মানে ওঠা বা রাইজ মানে ওঠা, এরকম ডিফারেন্ট ব্যবহারও করা যেতে পারে। বাট সিম্পলি আপনি বলবেন যে হোয়েন ডু ইউ গেট আপ, তুমি কখন ওঠো, তার মানে ঘুম থেকে ওঠা। ধরুন তার দেরিতে ওঠার অভ্যাস রয়েছে, এখন সে দেরিতে ওঠে, তো আমরা হয়তো বললাম যে সে দেরিতে ওঠে, তখন আপনি কি বলবেন, সে দেরিতে ওঠে। এই বাক্যটা আপনি বলবেন যে হি গেটস আপ লেট, অর্থাৎ ওঠা ইংরেজি আপনি গেট আপ ইউজ করলেন, আর গেটের সাথে এখানে এস ইউজ করছেন, তার কারণ হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে সে দেরিতে ওঠে, হি গেটস আপ লেট, হি গেটস আপ লেট। আপনি যদি নিজে দেরিতে ওঠেন তখন আপনি বলবেন যে আমি দেরিতে উঠি, আই গেট আপ লেট, আই গেট আপ লেট। তারা দেরিতে ওঠে, দে গেট আপ লেট, দে গেট আপ লেট। সো ডিয়ার লার্নার্স, এরকম কিন্তু ছোটো ছোটো অনেক বাক্য আপনি পাচ্ছেন এই ক্লাসে, ক্লাসটা পুরোপুরি দেখবেন। আর এরকম ছোটো ছোটো বাক্য বিশেষ করে আমাদের স্পোকেন ইংলিশের যে বইটা রয়েছে, কোর্সের বই, বইয়েও দেওয়া আছে। যারা এই বই সংগ্রহ করেছেন ইতোমধ্যে, তারা বাক্যগুলি আয়ত্ত করবেন এবং প্রতিদিন বলাবলি করার চেষ্টা করবেন, তাহলে ভালো হবে। আর বিশেষ করে যারা খুব সহজে ইংরেজি শিখতে চাচ্ছেন, হতে পারেন আপনি নিজে অথবা আপনার নিজের পরিবারের কেউ, বাড়িতে কেউ খুব সহজে বাড়িতে বসেই আমাদের ইউটিউব চ্যানেলের এই ফুল কোর্সটি আপনি করতে চাচ্ছেন, তাদের জন্য জাস্ট এই বইয়ের প্রয়োজন। আপনি এই বইয়ের একটা কপি সংগ্রহ করবেন, বইয়ের কপিটি সংগ্রহ করার পর বইটা হাতে পাওয়ার পর আমাকে জানাবেন, আমি আপনাকে ভিডিও ক্লাসের লিঙ্ক পাঠাবো এবং কিছু ইনস্ট্রাকশন দিয়ে দিব। ঠিক সেই ইনস্ট্রাকশন অনুযায়ী যদি আপনি বাসায় বসে ঠিকঠাক মতো এই বইয়ের প্রত্যেকটি লেসনের ভিডিও ক্লাস আমাদের ইউটিউব চ্যানেল থেকে সরাসরি সিরিয়ালি দেখেন এবং প্র্যাকটিস করেন, তাহলে আমার মনে হয় যে ইনশাআল্লাহ 2 থেকে 3 মাসের মধ্যেই আপনার পক্ষে মোটামুটি ইংরেজি বলা সম্ভব। চেষ্টা করে দেখতে পারেন, অনেকে সফল হয়েছে। সো যাদের প্রয়োজন তারা অবশ্যই নক করবেন, বইটি সংগ্রহ করবেন। যাই হোক, এবার যেটা বলছি সেটা হচ্ছে যে আপনি কাউকে বলেন যে তাড়াতাড়ি ফিরে এসো। কেউ কোথাও গেছে বা যাচ্ছে, হয়তো আপনি তাকে বলেন যে তাড়াতাড়ি ফিরে এসো। ফিরে আসা ইংরেজি কি? সিম্পলি আমরা বলি যে কাম ব্যাক। তো আপনি যখন বলবেন তাড়াতাড়ি ফিরে এসো, তখন তাকে বলতে পারেন যে কাম ব্যাক সুন, কাম ব্যাক সুন। এখানে আপনি কিন্তু ডিফারেন্ট ওয়েতে যদি বলেন যে কাম ব্যাক কুইকলি, কাম ব্যাক আর্লি, এরকম বললেও মনের ভাব প্রকাশ পাবে। তবে সিম্পলি আপনি বলবেন তাড়াতাড়ি ফিরে এসো, কাম ব্যাক সুন, কাম ব্যাক সুন। ঘোরাঘুরি করা ইংরেজি, কোথাও বেড়ানো, সেটাকে কি বলবেন? ঘোরাঘুরি করা। ইয়েস। পরিদর্শন করা ইংরেজি কি? হয়তো বলবেন যে পরিদর্শন করা ইংরেজি ভিজিট। তো ঘোরাঘুরি করা, কোথাও যাওয়া, দেখতে যাওয়া, পার্কে ঘোরাঘুরি করা, ভালো কোনো জায়গায় দেখতে যাওয়া, এই ক্ষেত্রে আপনি ভিজিট ইউজ করতে পারেন। সো আপনি বললেন যে বিকালে আমরা ঘুরতে যাব, সো আপনি এখানে বলতে পারেন যে উইল গো ফর ভিজিটিং ইন দ্য আফটারনুন, উই উইল গো ফর ভিজিটিং ইন দ্য আফটারনুন। মানে ভিজিটিংয়ের উদ্দেশ্যে, অর্থাৎ বেড়ানোর উদ্দেশ্যে আপনি আফটারনুনে বা আপনারা বের হবেন, সেটাই বলছেন। তাহলে পরিদর্শন করা হয়, আবার ঘোরাঘুরি করাও হতে পারে। আপনি কোথাও যেতে চান, তো আমি হয়তো প্রশ্ন করলাম যে তুমি কোথায় যেতে চাও, সিম্পলি কি বলবেন? তুমি কোথায় যেতে চাও, ওয়্যার ডু ইউ ওয়ান্ট। প্রথম হচ্ছে চাওয়া, ওয়্যার ডু ইউ ওয়ান্ট। যেতে, তে, ক্রিয়ার সাথে তে আছে তো একের, তাহলে যেতে, খেতে, যাওয়ার, খাওয়ার, এরকম ক্রিয়ার সাথে তে বা র থাকলে বলেছিলাম ওই ভার্বের পূর্বে, ওই ভার্বের প্রেজেন্ট ফর্মের পূর্বে টু ব্যবহার করবেন। তাহলে যেতে, টু গো,
পুরো বাক্য, তুমি কোথায় যেতে চাও, ওয়্যার ডু ইউ ওয়ান্ট টু গো, ওয়্যার ডু ইউ ওয়ান্ট টু গো। ওকে ফাইন। তুমি কি বলতে চাও, হয়তো প্রশ্ন করছি আসলে ক্লিয়ার হওয়ার জন্য যে আসলে তুমি কি বলতে চাচ্ছ বা যা বলেছো সেটা আরও ক্লিয়ার করো, এরকম যে তুমি কি বলতে চাও। সেক্ষেত্রে আমরা বলতে পারি হোয়াট ডু ইউ মিন, হোয়াট ডু ইউ মিন। এমনি আলাদাভাবে কিন্তু আপনি বলতে পারেন যে তুমি কি বলতে চাও, তাহলে প্রথমে বলবেন তুমি চাও, তাই না, প্রশ্ন করছেন। হোয়াট ডু ইউ ওয়ান্ট, আবার বলতে টু সে, এভাবে বলা যায় হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সে, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সে। অথবা সিম্পলি আপনি বললেন যে তুমি কি বলতে চাও বা কি বোঝাচ্ছ এটার দ্বারা, তখন হোয়াট ডু ইউ মিন, হোয়াট ডু ইউ মিন। কোনো একটা বিষয়ে অনেক সময় এটা আমাদের বিরক্তির কারণ হতে পারে এবং তখন হয়তো আপনি বললেন যে এটা সত্যি বিরক্তিকর, তখন আপনি বলবেন যে ইটস রিয়ালি বদারিং, বদারিংও বলতে পারেন, অথবা ইটস রিয়ালি অ্যানোয়িং, অ্যানোয়িং, ANNOYING, অ্যানোয়িং, বানান ঠিক রাখবেন। বদারিং ইউজ করতে পারছেন, অ্যানোয়িং ইউজ করতে পারছেন, অথবা আপনি বলতে পারেন যে ইটস রিয়ালি ডিস্টার্বিং, ইটস রিয়ালি ডিস্টার্বিং, এটা সত্যিই বিরক্তিকর। সবাই প্রস্তুত হও, এই যে সবাই প্রস্তুত হও মানে কি, আমরা বলি যে সবাই রেডি হও, সবাই প্রস্তুত হও, ব্যাপারটা এরকম যে এভরিবডি গেট রেডি, এভরিবডি গেট রেডি। সিম্পলি আপনি এভাবে বলতে পারেন, তো সবাই প্রস্তুত হও হয়তো আপনি বললেন, তখন আপনি বললেন যে এভরিবডি গেট রেডি। অথবা আপনি বলতে পারেন যে এভরিবডি গেট প্রিপেয়ার্ড। এই গেট প্রিপেয়ার শব্দটি যখন ব্যবহার করবেন তখন প্রিপেয়ারের সাথে ইডি যোগ করতে হবে, অর্থাৎ ডি যোগ করতে হবে শেষে, গেটের পরে প্রিপেয়ার। আপনি বললেন যে গেট প্রিপেয়ার্ড, প্রস্তুত হও। আচ্ছা, যদি আপনি এরকম বাক্য বলতে চান যে আমাকে কিছু খেতে দাও, তখন দাও, এই দাও ইংরেজিটা আগে ইউজ করতে হবে, যে গিভ, কারণ আপনি যেটা বলতেছেন যে দাও, তাহলে আমাকে কিছু খেতে দাও, এটাকে আপনি বলবেন যে গিভ মি সামথিং টু ইট, কিছু, সামথিং, খেতে, টু ইট, তাহলে দাও গিভ, তাহলে বলছেন যে আমাকে কিছু খেতে দাও, গিভ মি সামথিং টু ইট, গিভ মি সামথিং টু ইট। আবার যদি আমি এরকম বলি একটা বাক্য, যে একটু আগে যেটা বলছিলাম যে প্রস্তুত হওয়া, যে গেট রেডি, তো আমি যদি বলি যে যাবার জন্য প্রস্তুত হও, মানে কোনো উদ্দেশ্যে, হ্যাঁ, আমরা এরকম বলতে পারি না যে খাবার জন্য প্রস্তুত হও, যাবার জন্য প্রস্তুত হও, শোবার জন্য প্রস্তুত হও, এরকম বিভিন্ন ধরনের কথা আমরা বলতে পারি। তো আপনি সিম্পলি বললেন যে প্রথমটা যে যাবার জন্য প্রস্তুত হও, তখন বলবেন যে গেট রেডি, যাবার, ওই যে বাংলায় র, যাবার ক্রিয়ার সাথে যে র আছে, এই কারণে এখানে টু দিয়ে ভার্বটা প্রেজেন্ট ফর্ম, গেট রেডি টু গো, যাবার জন্য প্রস্তুত হও, গেট রেডি টু গো। এবার আমরা যদি বলি এরকম খাবার জন্য প্রস্তুত হও, তাহলে গেট রেডি টু ইট, গেট রেডি টু ইট। ধরেন আপনি খেলাধুলা শুরু করবেন, দুপক্ষে খেলাধুলা হবে, একটা কম্পিটিশন, তো আপনি খেলার জন্য প্রস্তুত হও, সবাই খেলোয়াড়দের বলা হচ্ছে খেলার জন্য প্রস্তুত হও, গেট রেডি টু প্লে। লেখার জন্য প্রস্তুত হও, গেট রেডি টু রাইট। বলার জন্য প্রস্তুত হও, গেট রেডি টু সে। ঠিক একইভাবে যেটা বলছিলাম, যাবার জন্য প্রস্তুত হও, ওটা তো বুঝতেই পেরেছেন, গেট রেডি টু গো। কোনো সমস্যা আছে, প্রশ্ন করলেন কাউকে যে কোনো সমস্যা আছে, বিভিন্ন কথা বলা যেতে পারে, তাই না, এই ধরনের প্রশ্নে, মানে ইংরেজিতে বিভিন্ন কথা বলা যেতে পারে, কোনো সমস্যা আছে, এনি প্রবলেম, সংক্ষেপে এটা। আবার আপনি যদি বলেন যে আমি এরকম যদি বলি যে ইজ দেয়ার এনি প্রবলেম, সেটা হয় না, কোনো সমস্যা আছে, ইজ দেয়ার এনি প্রবলেম, কোনো সমস্যা আছে, এনিথিং রং, এনিথিং রং। তো এইরকম বিভিন্নভাবে আপনি বিভিন্ন ধরনের বাক্য এরকম সেন্সে ব্যবহার করতে পারেন, বাট যেটা মনে থাকবে আপনি সেটাই বলার চেষ্টা করবেন। মানে যখন স্পিকিং করবেন সঙ্গে সঙ্গে আপনার যে বাক্যটা মনে পড়ে যাবে সেই বাক্যটা আপনি বলে মনোভাব প্রকাশ করার চেষ্টা করবেন। ধরেন আপনি এইখানে আগ্রহী আছেন যে আমি এইখানে রঙের ওই বাক্যটা বলবো, যে ইজ দেয়ার এনিথিং রং, কিন্তু আপনার হয়তো মনে পড়ছে না, কোনো ব্যাপার না, আপনি যেটা মনে পড়ছে সেটা বলবেন, কিন্তু ওইটা মনে করার জন্য কালক্ষেপণ করা যাবে না, সময়কে নষ্ট করা যাবে না। স্পিকিংয়ে যখন আপনি ফ্লুয়েন্সি মেনটেন করতে চাইবেন, তখন মূল টেকনিক হলো যে আপনি যখন যা কিছু বলতে চাইবেন মাথায় যেটা আসবে সেটা বলে ফেলবেন। হ্যাঁ, কিছু ক্ষেত্রে হয়তো গ্রামাটিক্যালি ভুল হতে পারে বা এই ধরনের কোনো ব্যাকরণগত ত্রুটি, যেটা তো তাদের সমস্যা নেই যদি কিনা আপনি আপনার মনের ভাবটা প্রকাশ করতে পারেন, এটা খেয়াল রাখবেন। যদি বলি যে এ পর্যন্ত সব কিছু ঠিক আছে, মানে এ পর্যন্ত যা যা করা হয়েছে সব কিছু ঠিক আছে, তখন এই ক্ষেত্রে আপনি এই বাক্যটা মনে রাখবেন যে সো ফার সো গুড, সো ফার সো গুড, সো ফার সো গুড। কাকে হয়তো বললেন যে তুমি কি ভয় পাচ্ছ, তাহলে তুমি কি ভয় পাচ্ছ, সিম্পল আমরা বলি, আমি যদি বলি যে আমি ভীত,
সন্ত্রস্ত, তখনই তোমাকে বলতে হবে যে আম অ্যাফ্রেড, আম অ্যাফ্রেড। ঠিক আছে, এখন তুমি কি ভয় পাচ্ছ? আপনি যদি বলেন যে আর ইউ অ্যাফ্রেড, আর ইউ অ্যাফ্রেড, তুমি কি ভীত বা ভয়, ভীত মানেই তো ভয় পাও, তাই না? সেটা হয়। অথবা আপনি এক্ষেত্রে বলতে পারেন যে আর ইউ স্কেয়ার্ড, আর ইউ স্কেয়ার্ড। স্কেয়ার্ড বানানটা কি SCARED, স্কেয়ার্ড, আর ইউ স্কেয়ার্ড, তুমি কি ভীত? আবার যদি আলাদাভাবে এরকম বলে যে স্যার আমি যদি এই বাক্যটা এরকম বলি যে তুমি কি ভয় পাচ্ছ, আর ইউ গেটিং অ্যাফ্রেড, আর ইউ গেটিং স্কেয়ার্ড, এরকম যদি বলি, হ্যাঁ সেভাবেও বলা যেতে পারবে, বাক্য একটি স্ট্যান্ডার্ড বা মান বৃদ্ধি পায় এতে। তো আমি বললাম যে ভয় পাবার কিছু নেই, ভয় পাবার কিছু নেই, এই কিছু নাই এরকম ধরনের বাক্যের ক্ষেত্রে আপনার দেয়ার দ্বারা শুরু করতে পারেন যে দেয়ার ইজ নাথিং টু গেট স্কেয়ার্ড, দেয়ার ইজ নাথিং, অর্থাৎ সেটাকে বলবেন দেয়ার্স, দেয়ার্স, হ্যাঁ কারেক্টিভ বলবেন দেয়ার্স নাথিং টু গেট স্কেয়ার্ড, দেয়ার্স নাথিং টু গেট স্কেয়ার্ড, ভয় পাবার কিছু নাই। আরেকটা বিষয় কিন্তু খেয়াল রাখবেন যে কখনো কখনো আমি বলেছি যে স্পিকিংয়ের ক্ষেত্রে আপনারা কন্ট্রাকশন ইউজ করবেন, স্পিকিংয়ের ক্ষেত্রে বিশেষ করে, রিটার্নে যদি ইউজ নাও করেন। কেমন, যেমন আপনি বলেন যে আমি এটা পছন্দ করি না, আই ডু নট লাইক ইট, আপনি বলতে পারেন যে আই ডু নট লাইক ইট, বাট আপনি এরকম বলেন যে আই ডোন্ট লাইক ইট, আই ডোন্ট লাইক ইট, আমি এটা জানি না, আই ডু নট নো ইট, আই ডু নট নো ইট, বাট এখানে আপনি বলেন যে আই ডোন্ট নো ইট, আই ডোন্ট নো ইট, আই ডোন্ট নো ইট। যেমনটি আপনি বলেন যে আমি আজ অফিসে যাব না, আমি আজ অফিসে যাব না, তাহলে আই উইল নট গো টু অফিস টুডে, এরকম হয়তো বলবেন। কিন্তু এই ক্ষেত্রে আপনি কি বলবেন, আমি যেটা শিখিয়েছি এর আগেও হয়তো কোনো ক্লাসে বলেছি যে কন্ট্রাকশন করবেন, যে ওন্ট, উইল নটকে কন্ট্রাকশন করলে আসে ওন্ট, শর্ট ফর্মে বলা। তাহলে আই ওন্ট গো টু অফিস টুডে, আই ওন্ট গো টু অফিস টুডে। তো এরকম সিম্পলি বলেন যে আমি খাবো না, আই ওন্ট ইট, আমি যাবো না, আই ওন্ট গো, আমি দেখবো না, আই ওন্ট সি, আমি লিখবো না, আই ওন্ট রাইট, আমি পড়বো না, আই ওন্ট রিড। ওন্ট, এই ব্যাপারটা খেয়াল রাখবেন। এই ধরনের কিছু কিছু ক্ষেত্রে যেখানে সম্ভব যে কন্ট্রাকশন ইউজ করা, সেগুলো কন্ট্রাকশন ইউজ করার অভ্যাস করে তোলেন। স্পিকিংয়ের সময় কিন্তু ফ্লুয়েন্সি বাড়বে, শুনতে ভালো লাগবে। এবার সে যদি এরকম একটা বাক্য বলি যে এটা প্রায়ই হয়, প্রায় হয় মানে কি প্রায় ঘটে, এই বাক্যটা আমি বললাম যে এটা প্রায় ঘটে, মানে মাঝে মাঝে অর্থে প্রায়, কিন্তু তো প্রায়ই বলবেন যে ফ্রিকুয়েন্টলি, ফ্রিকুয়েন্টলি, তাহলে এটা প্রায়ই ঘটে, আপনি বলতে পারেন ইট হ্যাপেন্স ফ্রিকুয়েন্টলি, ইট হ্যাপেন্স ফ্রিকুয়েন্টলি। আবার প্রায় অর্থে আমরা অফেন শব্দটি ইউজ করি, অফেন বা অপটেন উচ্চারণ করেন, নো প্রবলেম, বাট এখানে ফ্রিকুয়েন্টলি ইউজ করতে পারেন, যেটা প্রায়ই ঘটে, ইট হ্যাপেন্স ফ্রিকুয়েন্টলি। তো ছোট ছোট এরকম অনেক বাক্য আছে যে বাক্যগুলো আপনি আয়ত্তে রাখবেন, আয়ত্তে রেখে দেখুন এই যে বাক্যগুলো শেয়ার করলাম, এই বাক্যগুলো যদি আপনি ধরেন অ্যাডাল্ট পার্সন, আপনার পরিবারের, আপনি মোটামুটি বোঝেন, কিন্তু ছোট বাচ্চারা যারা রয়েছে, যারা বিশেষ করে 4-5-এ পড়ে, 6-7-এ পড়ে, ছোট ওরা, তো ওদেরকে যদি আমরা এই বাক্যগুলো শেখাই, ওরা কি পারবে না বলেন? পারবে আমার মনে হয়, কারণ ওরা যখন এই ছোটো ছোটোগুলো আয়ত্ত করবে, আয়ত্ত করে ওদেরকে বোঝাতে হবে যে এই ক্ষেত্রে তুমি এটা বলো, এই ক্ষেত্রে তুমি এটা বলো, জাস্ট এটুকু বোঝাই দেওয়া, এটা কিন্তু জটিল কিছু না, ছোট্ট ছোট কথা বলেছি, ছোট ছোট বাক্য বলেছি, বেশ কিছু বাক্য, এবং তার মধ্যে দিয়ে কিছু কিছু বিষয় আমি আলোচনা করেছি, যেখানে আপনি ভোকাবুলারির কিছু আইডিয়া পেয়েছেন, সেন্টেন্সের কিছু আইডিয়া পেয়েছেন, গ্রামাটিক্যাল কিছু ইউজেস ব্যাপার, এই ব্যাপারেও জানতে পেরেছেন। তো এরকম প্রত্যেকটা ক্লাস আপনারা দেখবেন, এবং প্লিজ ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, নতুন ভিউয়ার্স হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকন অন করে দেবেন, যাতে নতুন ভিডিও দিলে আপনি নোটিফিকেশন পান এবং দেখতে পারেন। সো আমাদের ভিডিওতে প্লিজ একটা লাইক দিবেন। আর আমাদের যে ফেসবুক পেজ রয়েছে, আপনারা জানেন কিনা, সবাই জানেন হয়তো, বা কেউ কেউ নাও জানতে পারে, নতুন ভিউয়ার যারা, আমাদের যে ফেসবুক পেজ রয়েছে দ্য মেন্টরস টিউটোরিয়াল, মানে আমাদের চ্যানেলের নাম এবং ফেসবুক পেজ সেম, দ্য মেন্টরস টিউটোরিয়াল। আমাদের ফেসবুক পেজটা ভিজিট করবেন, সেখানে অনেক ভিডিও ক্লাস দেওয়া আছে, সেগুলো দেখবেন, অবশ্যই লাইক দিবেন, এবং ফেসবুক পেজে কানেক্টেড থাকবেন, শেয়ার করবেন, আমাদের ফেসবুক পেজের ভিডিওগুলো প্লিজ শেয়ার করবেন বেশি বেশি। আর আমাদের ফেসবুক যে গ্রুপ রয়েছে টিএমটি ল্যাঙ্গুয়েজ ক্লাব, সেখানে অসংখ্য মেম্বার রয়েছে, তারা প্র্যাকটিস করে, আমি এগুলো দেখি। তো যাই হোক, আমিও চেষ্টা করব ইনশাল্লাহ সহযোগিতা করার জন্য আমাদের ফেসবুক গ্রুপে যারা মেম্বার্স রয়েছেন বিশেষ করে। ওকে, সো আপনারা ফেসবুক গ্রুপে নিয়মিত আসুন, ভিজিট করুন, ফেসবুক গ্রুপে জয়েন করে পরস্পর মেম্বারদের সাথে ইংরেজিটা প্র্যাকটিস করুন। কোথাও কোনো প্রবলেম হলে সেটা কমেন্টে জানান, আমি ওটা দেখভাল করব। ওকে, এবং চেষ্টা করব আমিও কিছু শিক্ষণীয় কিছু জিনিস ওখানে অবশ্যই আপনাদের জন্য দেওয়ার জন্য, যাতে আপনাদের ক্যারিয়ার পরিধিটা আরও আস্তে আস্তে বেড়ে যায়। তো ইংরেজি শিখুন, ভালো ক্যারিয়ার করুন। আর যারা সত্যিই খুব সহজে ইংরেজি শিখতে চাচ্ছেন, আপনি নিজে হোক, নিজের পরিবারের কেউ হোক, কাছে দূরের, অবশ্যই রেফার করবেন আমাদের স্পোকেন ইংলিশের বইটা, টিএমটি স্পোকেন ইংলিশ, টিএমটি স্পোকেন ইংলিশ, এই বইটার নাম সংক্ষেপে। বাট এটা বাইরে পাওয়া যায় না, এই কারণে আসলে আমাদের কাছ থেকে নিতে হয়। আমাদের স্ক্রিনে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে মোবাইল নাম্বার দেওয়া আছে স্ক্রিনে, তো মোবাইল নাম্বারে আপনারা সরাসরি কথা বলবেন। আর প্রবাসী বন্ধুরা যারা আছেন তারাও যোগাযোগ করবেন, বইয়ের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। ইংরেজি শিখুন, ভালো
ক্যারিয়ার গড়ুন বর্তমানে এই প্রযুক্তির যুগে, তাহলে ভালো কিছু হবে ইনশাল্লাহ। সো ডিয়ার লার্নার্স, আপাতত আর কথা বলছি না, কথা হবে নতুন কোনো ক্লাসে। অ্যান্টিল দেন আল্লাহ হাফেজ। প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যাভ এ লাভলি ডে।